হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জে স্টাডি। তো ইন্ডিয়ান পলিটির 5th নাম্বার চ্যাপ্টারে আমরা চলে এসেছি। সেটা হচ্ছে কি ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। এর আগে অলরেডি আমরা 4টা চ্যাপ্টার ডিসকাস করে নিয়েছি, আর এটা সম্ভবত আমাদের 7th লেকচার। ওকে, সো যারা এর আগে লেকচারগুলো দেখোনি প্লিজ গো অ্যান্ড ওয়াচ। ওকে, 7 বা 8 লেকচার হবে, একটু চেক করে নিও। এনিওয়ে, তো শুরু করা যাক। তো ফার্স্ট হচ্ছে কি বলা হয়েছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, ঠিক আছে? মানে যেমন আমরা কি বলি যে ইউনিয়ন অফ দ্য স্টেট বলি আমাদের দেশকে ভারত। যেমন দেখো আর্টিকেল নাম্বার 1 মেনশন আছে কি ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। ইন্ডিয়া যাকে কি আমরা ভারত বলি বা ভারত যেটা হচ্ছে ইন্ডিয়া বলি এখন, সেটাকে কি অ্যাজ এ ইউনিয়ন অফ দ্য স্টেট বলা হয়েছে। আমি এটা অলরেডি এর আগের চ্যাপ্টারগুলোতে ডিসকাস করেছি যে আমাদের এটাকে ফেডারেশন বলে না, আমাদেরকে ফেডারেশন অফ স্টেট না বলে আমাদেরকে বলা হয় ইউনিয়ন অফ স্টেট। আচ্ছা, আমি এটা একটু পরে ডিসকাস করছি, জাস্ট এতটুকুটা জেনে রাখো যে আর্টিকেল 1-এ আমাদের মেনশন আছে ইন্ডিয়া, যেটা আজকে বর্তমানে আমাদের নাম ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, ঠিক আছে? সেটা একটা ইউনিয়ন অফ দ্য স্টেট। আচ্ছা, এখানে এই জিনিসটা একটু বলি যে ইন্ডিয়া আবার ভারত দুটোই বলেছে। তো জিনিসটা কি হয় যে যখন আমাদের গণপরিষদ গঠন করা হয় তখন এই নাম নিয়ে আমাদের যে দেশটার নাম হবে সেটা কি হবে সেটা নিয়ে একটু মতভেদ ছিল, ঠিক আছে? দুই পক্ষের আলাদা আলাদা মতভেদ ছিল। অনেকে বললো যে নতুন যেটা নাম আমাদের, ঠিক আছে, যেটা বর্তমান নাম ইন্ডিয়াটাই রাখা যাক। আর অনেকে বললো কি না, যে ট্রেডিশনাল নেম আছে যেমন আমাদের কি ভারত, এই ভারত নামটাই আমরা রাখবো। তো ওই কারণে লাস্টে কি ডিসাইড হলো যে দুটোই নাম রাখা যাবে। তার জন্য আমরা কি বলি ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। ওই কারণে দেখবে যে এখন বর্তমানে আমাদের যে ভারত সরকার আছেন তারা কি অ্যাজ এ ভারত নামটা বেশি পপুলারাইজ করছেন, ঠিক আছে? কারণ এটা আমাদের ট্র্যাডিশনাল নাম। আর ইন্ডিয়াটা অবভিয়াসলি ফরেনার দেওয়া, ঠিক আছে? ইউরোপিয়ানরা এই নামটা দিয়েছিল। এনিওয়ে, তো আমাদের দুটোই নাম চলে। ওকে, তো এতটুকুটা জেনে রাখো যে আর্টিকেল 1 কি মেনশন করে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, আর একটা কি ইউনিয়ন অফ দ্য স্টেট। আমি জাস্ট একটু পরে এটা মেনশন করছি পরের স্লাইডে। ওকে, তো ইন্ডিয়া দ্যাট ইজ ভারত বা এই যে আর্টিকেল 1 আর আর্টিকেল 2 এটা কি ফার্স্ট শিডিউলের মধ্যে পড়ে, যেখানে কি যে ইন্ডিয়ার নেম অফ দ্য স্টেট আর তার কি টেরিটোরিয়াল জুরিসডিকশনটার কথা বলা হয়। একটু পরে বলছি, ঠিক আছে? নেম অফ দ্য স্টেট মানে এই যে ইন্ডিয়ার কথা বলা হচ্ছে, আর তার টেরিটোরিয়াল জুরিসডিকশন। টেরিটরি যখন আমরা বলি, ঠিক আছে, টেরিটোরিয়াল জুরিসডিকশনের কথা বলছি, যে তার অধিকার, ঠিক আছে, টেরিটরির উপর। টেরিটরি যখন শব্দটা আমরা ইউজ করি না তখন তার মানে অনেক কিছু দাঁড়ায়, ঠিক আছে? কি কি দাঁড়ায়? টেরিটরি যখন আমরা বলি তো স্টেটের কথা বলছি। দেখো একটা দেশের মধ্যে, একটা কান্ট্রির মধ্যে কি হয়, স্টেট হয় মানে রাজ্য হয়, আর কি এই যে কেন্দ্রশাসিত অঞ্চল হয় ইউনিয়ন টেরিটরিজ, ঠিক আছে? তো টেরিটরি যখন আমরা বলি উচ্চারণ করি তখন আমরা কি এই স্টেট প্লাস ইউনিয়ন টেরিটরিজ, ঠিক আছে, মানে কেন্দ্রশাসিত অঞ্চল, আর প্লাস আরেকটা কি যে এই যে অ্যাকোয়ার করা, ঠিক আছে? মনে করো যে কালকে আমরা পাকিস্তানের কোনো একটা অঞ্চল বা কোনো একটা জায়গা আমরা ক্যাপচার করে নিলাম, ঠিক আছে? তো সেটা অ্যাকোয়ারের মধ্যে চলে আসলো আমাদের, তো সেটাও কি হয়ে যাবে ইন্ডিয়ান টেরিটরির পার্ট হয়ে যাবে। বা মনে করো যে কালকে আমাদের কেউ আমাদেরকে কোনো একটা দেশ, মনে করো সাপোজ ভাবো যে কোনো একটা দেশ নেপাল বা ভুটান বা যে কোনো একটা দেশ কি করলো, নিজের দেশের টেরিটরি আমাদেরকে দিয়ে দিল, বললো কি আপনারা নিয়ে নেন, বা আমরা কিনে নিলাম তাদের কাছ থেকে, ঠিক আছে? যে কিছু হতে পারে। তো সেই যেটা জিনিস হবে সেটা কি হবে অ্যাকোয়ারের মধ্যে চলে আসবে, মানে কি আমরা বাইরের দেশ থেকে সেটা পেয়েছি, ঠিক আছে? সেটা পাওয়াটা অনেকভাবে হতে পারে, যে যুদ্ধ করে আমরা জিতে নিয়েছি, বা কি আমরা অন্যজনের কাছ থেকে কিনে নিয়েছি, বা অন্যভাবে কেউ নিজে থেকেই স্বেচ্ছায় আমাদের ইন্ডিয়াতে বিলয় হতে চেয়েছে। তো অ্যাকোয়ারের মধ্যে আসে, ঠিক আছে? যখন তাহলে আমরা টেরিটরি যখন শব্দটা ইউজ করি তখন আমরা কি কি দেখি, যে রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, আর যেগুলো আমরা অ্যাকোয়ার করেছি, ঠিক আছে, যেগুলো আমরা পেয়েছি বা নিয়েছি। আচ্ছা, বর্তমানে এই টেরিটরির মধ্যে যদি আমরা দেখি তো কি দেখবো, যে টোটালি আমাদের 28টা স্টেট আছে, ঠিক আছে? 2020 বলছে 2020 পর থেকে 28টা স্টেট, মানে বুঝো কি হয় যে 2019-এ জম্মু কাশ্মীর যে ছিল সেটাকে কি করা হয়, স্টেট থেকে চেঞ্জ করে ইউটি বানিয়ে দেওয়া হয়। তো ওই কারণের জন্য আমাদের এখন টোটাল কতটি আছে, 28টি স্টেট আর 8টি ইউনিয়ন টেরিটরিজ আছে। এটা ভালো করে মনে রাখবে। আর এটা মাঝে মধ্যে একটু চেঞ্জ হতে থাকে, ইভেন আগে গিয়েও চেঞ্জ হবে, কারণ এখন জম্মু কাশ্মীর অ্যাজ এ ইউনিয়ন টেরিটরি গভর্ন হচ্ছে। তো আগামীতে যেটা শোনা যাচ্ছে হয়তো এটাকে স্টেটও বানিয়ে দেওয়া যেতে পারে। তো জাস্ট একটু ধ্যান রাখবে, হয়তো যদি বানিয়ে দেয় তো আবার নাম্বারটা একটু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো ওটা দেখে নেবে। নেক্সট, এবার যদি আমরা এই জিনিসটা যখন বুঝা গেলাম যে আমাদের 28টা স্টেট আছে, 8টা ইউনিয়ন টেরিটরিজ আছে, তখন আমরা দেখবো কি যে স্টেটে কি হয়, স্টেটকে বলা হয় মেম্বার অফ দ্য ফেডারেল সিস্টেম। কেন বুঝো, দেখো স্টেটে কি চলে, ফেডারেল সিস্টেম কখন হয়, মধ্য কথা ফেডারেল সিস্টেম কখন হয়, যখন কি সেন্টারে আলাদা গভর্নমেন্ট থাকবে আর কি স্টেটে আলাদা গভর্নমেন্ট থাকবে, ঠিক আছে? আর নিজস্ব অটোনমি আছে, নিজস্ব ভাবে সরকার চালাবে, ঠিক আছে? তখন আমরা কি বলি সেটাকে মানে ফেডারেশন সিস্টেম বলি, ঠিক আছে? এবার কি ইন্ডিয়াতে কি আছে জানোই, যে ইন্ডিয়াতেও কি কেন্দ্রের মধ্যে একটা আলাদা সরকার, রাজ্যের মধ্যে আলাদা সরকার হতেই পারে।
ঠিক আছে। তো এখানে আমরা কি দেখলাম যে এই যে ফেডারেল সিস্টেমের যে বৈশিষ্ট্যটা সেটা কাজ করছে, ঠিক আছে। কিন্তু এখানে একটা জিনিস বোঝার আছে যে এটা ওই কারণে বলা হয় কি যে স্টেট কি অ্যাজ এ মেম্বার অফ ফেডারেল সিস্টেম হিসেবে কাজ করে, মানে রাজ্যগুলো ইন্ডিয়াতে অ্যাজ এ মেম্বার অফ ফেডারেল সিস্টেম হিসেবে কাজ করে, ভালো কথা। কিন্তু এখানে একটা জিনিস আছে, এই যে পাওয়ারটা স্টেটের কাছে আসে এখানে, ঠিক আছে, যে ফেডারেল সিস্টেমের মেম্বার হিসেবে কাজ করছে, কিন্তু যেটা পাওয়ার ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা আছে না, এটার সাথেই আসছে পাওয়ার ডিস্ট্রিবিউশন। এনিওয়ে, এবার যদি আমরা ইউটির ক্ষেত্রে চলে আসি, যেটা কি কেন্দ্রশাসিত অঞ্চল, এখানে কি হয় যে এখানে কি আলাদাভাবে কোনো সরকার চলে না, চলে না, এখানে ডাইরেক্ট অ্যাডমিনিস্ট্রেশন করা হয়, ঠিক আছে। এখানে কি সেন্ট্রাল গভর্নমেন্টই মানে কেন্দ্র সরকারই কি করবে যে ডাইরেক্ট এখানে শাসন করবে। আচ্ছা, তো আমরা স্টেট দেখে নিলাম, স্টেটে কি নিজস্ব সরকার থাকতে পারে, ঠিক আছে, তার অটোনমি আছে, কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলে সেটা নেই। আচ্ছা, এখানে আবার একটু চেঞ্জেস হবে হালকা, যেমন মনে করেন যেসব কেন্দ্রশাসিত অঞ্চলে লেজিসলেটিভ আছে, নিজস্ব বিধানসভা আছে, ঠিক আছে, সেসবের ক্ষেত্রে একটু আলাদা, ওটা একটু পরবর্তীতে দেখছি আমরা। এখন একটা জেনারেল পার্সপেক্টিভ বোঝো, তাহলে স্টেটে কি হলো, ফেডারেল সিস্টেমের মতো করে কাজ করলো, কিন্তু ইউনিয়ন টেরিটরিজে সেন্ট্রাল গভর্নমেন্ট ডাইরেক্ট কন্ট্রোল করলো। অ্যাকোয়ার্ড টেরিটরিজ, এখানে আমরা দেখলাম একটু উপরেই যে অ্যাকোয়ার্ড টেরিটরিজও হয়, এই অ্যাকোয়ার্ড টেরিটরিজে কি হবে, এখানেও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট ডাইরেক্টলি গভর্ন করবে, ডাইরেক্টলি অ্যাডমিনিস্ট্রেশন করবে। আচ্ছা, এবার কথা আসছে যে আমাদের এই ইউনিয়ন টেরিটরিগুলো, কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর দরকারটা কিসের জন্য পড়ে, কি হয়, তো পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ কনসিডারেশনের জন্য নতুন নতুন মনে করো বিলয় হয়েছে, তখন কি হবে যে একটু পলিটিক্যাল আর অ্যাডমিনিস্ট্রেশন জিনিসগুলোকে বোঝার জন্য, বা কালচারাল যে ডিস্টিংটিভনেসটা আছে, ঠিক আছে, সেটাকে বোঝার জন্য, বা মনে করো কোনো স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স আছে ওই যে এরিয়াটার, ঠিক আছে, মনে করো কোনো, যেমন সাপোজ মনে করো এখন লে লাদাখ বা জম্মু কাশ্মীর, ঠিক আছে, অ্যাজ এ ইউটি হিসেবে কাজ করছে, কেন তার একটা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সও আছে, বা কোনো রকম মনে করো যে ওই এরিয়াটাকে একটা স্পেশাল ট্রিটমেন্ট দরকার আছে, জিওগ্রাফি আলাদা, তাদের ট্যারেন আলাদা, ঠিক আছে, বা তাদের সাথে বর্ডার করে হচ্ছে পাকিস্তান, তো অনেকভাবে ব্যাপার আছে, স্পেশাল ট্রিটমেন্ট তাদের হয়তো দরকার হতে পারে, পিছিয়ে পড়া, বা মনে করো যেমন স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স আছে, বা মনে করো যে কোনো ব্যাকওয়ার্ড ক্লাস ওখানে থাকে, ঠিক আছে, পিছিয়ে পড়া বর্গ, বা ট্রাইবাল পিপল সেখানে থাকে, সেখানে প্রোটেকশনের দরকার আছে। তো এইরকম ব্যাপারগুলো যখন হয় তখন আমরা কি করি, সেগুলোকে ইউটির আন্ডারে নিয়ে আসি, কেন্দ্রশাসিত অঞ্চলের আন্ডারে নিয়ে আসি, যেখানে কি কেন্দ্র সরকার ডাইরেক্ট সেটার উপরে কি অ্যাডমিনিস্ট্রেশন করে। এবার ইউটি হয়ে গেল একটা। এবার ইউটি উইথ হাইকোর্টস, দেখো কিছু কিছু ইউটির মধ্যে কি আছে যে হাইকোর্টসও আছে, যেমন কি দিল্লিতে আমরা দেখি না হাইকোর্ট, দিল্লি হাইকোর্ট অনেকবার নাম শুনেছো, ঠিক আছে, জম্মু কাশ্মীরের নিজস্ব হাইকোর্ট আছে, ঠিক আছে। তো এরকম ভাবে অনেক ইসার হাইকোর্ট আছে, তবে হ্যাঁ জম্মু কাশ্মীর আর কি এই যে এখন দুটো টেরিটরি করে দেওয়া হয়েছে, জম্মু কাশ্মীর একটা আলাদা আর একটা হচ্ছে লাদাখ, তো এই দুজন একটাই হাইকোর্ট ইউজ করে, সেটা হচ্ছে কোর্ট অফ জম্মু কাশ্মীর। এনিওয়ে, তো এই দুটোরই অ্যাকচুয়ালি এই দুটো ইউনিয়ন টেরিটরি নিজস্ব হাইকোর্ট আছে, বাকিদের কিন্তু নেই। আচ্ছা, আরো বুঝবে একটু ধীরে ধীরে করে। এবার দেখো ইম্পর্টেন্স কি এই কনসেপ্টটার, যে আমি একটু আগে বলেছিলাম যে ইউনিয়ন ফার্স্ট যেটা আর্টিকেল ছিল সেটাতে ছিল কি ইউনিয়ন অফ স্টেটস, আমি বলেছিলাম একটু পরে ডিসকাস করবো। এবার বুঝে নাও দ্য ফ্রেজটা কি ইউজ করা হয়, যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত অ্যাজ এ ইউনিয়ন অফ দ্য স্টেট। আমরা কি ফেডারেশন অফ দ্য স্টেট ইউজ করি না, কেন ইউজ করি না, দেখো ফেডারেশন অফ দ্য স্টেট মানে কি, যে আলাদা আলাদা স্টেট একসাথে এসে একটা কি দেশ গঠন করেছে। আমাদের ক্ষেত্রে কি সেটা হয়েছে না, আমাদের ক্ষেত্রে আগে পুরো একটা দেশ গঠন করা হয়েছে, তারপর আমাদের কি অ্যাডমিনিস্ট্রেশনের সুবিধার্থে বলো, ল্যাঙ্গুয়েজের সুবিধার্থে বলো, সেই হিসাবে কি আমরা আলাদা আলাদা স্টেটে ভাগ করে নিয়েছি, ঠিক আছে। তো আমাদের ক্ষেত্রে কি জিনিসটা আলাদা, আমাদের ক্ষেত্রে ওইখানে বলা হয় ইউনিয়ন অফ স্টেট নাকি ফেডারেশন অফ স্টেট। যে এই যে ইন্ডিয়ান যেটা ফেডারেশন আছে না, সেটা কোনো ইট ইজ নট দ্য রেজাল্ট অফ এন এগ্রিমেন্ট, এরকম না যে আলাদা আলাদা রাজ্য একসাথে এসেছিল আর এগ্রিমেন্ট করেছে, সেটা তো আমাদের ক্ষেত্রে না। হ্যাঁ, সেম জিনিসটা এবার যদি ফেডারেশন অফ দ্য স্টেট বলা হয় কাকে, আমেরিকান ফেডারেশনকে, কেন, কারণ সেখানে কি হয় যে আলাদা আলাদা স্টেট একসাথে এসে আমেরিকানের দেশটা গঠন করে, তার জন্য তাদেরকে বলা হয় ফেডারেশন অফ দ্য আমেরিকান ফেডারেশন, ঠিক আছে। এবার কি আমাদের ক্ষেত্রে তো বললামই, আমাদের ক্ষেত্রে সেই জিনিসটা নেই। যখন আমাদের ক্ষেত্রে সেই জিনিসটা নেই, মানে এই ফেডারেশনের ব্যাপারটা নেই, তাহলে কি যে কোনো রাজ্যের কোনো অধিকার নেই যে তারা কালকে বলবে যে আমি আর ইন্ডিয়াতে থাকবো না, ইন্ডিয়া থেকে আমি বাইরে হতে পারবে না, কারণ তার কাছে অধিকারই নেই, সিসিট করার অধিকার নেই, ঠিক আছে, বুঝতে পারলে। ইউনিয়ন অফ দ্য স্টেট মানে যে তার যে এই যে মনে করো যে আলাদা আলাদা স্টেট বানিয়ে দেওয়া হয়েছে সুবিধার্থে, এবার কোনো স্টেট যদি কালকে যদি বলে যে আমি বেরিয়ে যাবো, সে বেরোতে পারবে না, তার অধিকারটা তার কাছে নেই। তো দুটো জিনিস হলো, এই কারণের জন্য আমরা এটাকে ইউনিয়ন অফ দ্য স্টেট বলি। এবার ইন্ডিয়ার যে এই যে ইউনিয়ন অফ দ্য স্টেট যেটাকে বলা হয়, সেটাকে বলা দেখো ইনডেস্ট্রাকটিভ ইউনিয়ন অ্যান্ড ডেস্ট্রাকটিবল স্টেট। এটার মানেটা কি, এটা অনেক সময় জিজ্ঞেস করে নাই। তো ইনডেস্ট্রাকটিবল ইউনিয়ন মানে কি, এখানে পরিষ্কার বললাম, কি বললো যে এটা কোনো এই যে ইউনিয়নটা যে তৈরি হয়েছে এখানে,
এটা কোনো কি রেজাল্ট মানে কোনো এগ্রিমেন্টের থ্রু হয়নি, যে আলাদা আলাদা স্টেট একসাথে এসে এগ্রিমেন্টের থ্রু হয়নি। অবভিয়াসলি যখন সেটা করবে না, আমাদের নিজের সুবিধাতে করে রেখেছি, তো তার মানে কারো অধিকারও নেই যে এখান থেকে বেরিয়ে অন্য কিছু বানিয়ে নেওয়ার। আছে কি অধিকার? নেই। তো তার মানে কি তুমি ইউনিয়নটাকে ভাঙতে পারবে না, তোমার কাছে অধিকারই নেই ইউনিয়ন ভাঙার। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পাওয়ার আছে, বা তুমি বলতে পারো ইউনিয়ন গভর্নমেন্টের কাছে পাওয়ার আছে, পার্লামেন্টের কাছে পাওয়ার আছে, যে ও যদি চায় তো কোনো একটা স্টেট, মনে করো আগে এত বড় ছিল সেটাকে ভেঙে আবার দুটো স্টেট বানিয়ে দিল সেখান থেকে, বা সেটাকে মনে করো যে আরো দুটো স্টেট মিলিয়ে একটা পুরো স্টেট বানিয়ে দিল, ঠিক আছে। তো এটা কি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পাওয়ার আছে। তো কি স্টেটকে ভাঙা যেতে পারে, ঠিক আছে, সরি এই যেখানে দেখো স্টেটকে ভাঙা যেতে পারে, ডিস্ট্রাক্টেবল স্টেট, কিন্তু ইউনিয়নকে ভাঙা যাবে না। আচ্ছা, ইউএসএ তে কি হয়? ইউএসএ তে হয় ইনডিস্ট্রাক্টেবল ইউনিয়ন অফ ইনডিস্ট্রাক্টেবল স্টেট, মানে ইউনিয়নকে ভাঙতে পারবে না ইজিলি, আর কি তুমি স্টেটকে তো ভাঙতে পারবে না, ঠিক আছে। তো এখানে এই জিনিসটা জাস্ট বোঝানোর জন্য ছিল, আর কিছু না। তারপর কি এখানে অথরিটিস পার্লামেন্ট, আচ্ছা এখানে তো যে জিনিসটা আমি বললাম যে ইন্ডিয়ার ক্ষেত্রে কি আছে, যে কনস্টিটিউশন কি করেছে, সংবিধান আমাদের পার্লামেন্টকে এই অধিকারটা দিয়েছে যে তারা যদি চায় তো কোনো একটা নতুন স্টেটকে বানাতে পারে, কোনো স্টেটের যে বাউন্ডারি আছে সেটাকে অল্টারও করতে পারে, চেঞ্জ করতে পারে, নাম যদি কোনো একটা স্টেটের চেঞ্জ করতে যেত সেটাও তারা করতে পারে। ইভেন সেটাতে কি যে স্টেটের কোনো রকম কনসেন্টেরও দরকার হবে না, ঠিক আছে, বুঝতে পারলে, যে স্টেটকেও বলার দরকার নেই, মানে অ্যাজ এ বলে, মানে কি হয় যে জিনিসটা আমি একটু বলে দিই আগে। পার্লামেন্টের মনে করো যদি ইচ্ছা হয় যে এরকম একটা, মনে করো বেঙ্গলকে একটু চেঞ্জ করার যদি ইচ্ছা হয়, ঠিক আছে, তাহলে কি করবে যে তারা অ্যাজ এ একটা প্রায়ার কি করবে, আগে প্রেসিডেন্টের কাছে কি করবে আগে জানাবে। এবার প্রেসিডেন্ট কি করবেন, যে তার কাছ থেকে পারমিশন যখন নিতে আসবে, তো প্রেসিডেন্ট কি করবেন যে স্টেটের মানে বেঙ্গলের কথা হচ্ছে, তো বেঙ্গলকে আগে জানাবে যে আচ্ছা এরকম করতে চাইছে, তো তোমাদের কি রায় আছে। তো মনে করো ইয়েস নো যেটাই করলো ইম্পর্টেন্ট না, ঠিক আছে, সত্যি ইম্পর্টেন্ট না। ইয়েস করলে ঠিক আছে, নো যদি করে তাও ইম্পর্টেন্ট না, প্রেসিডেন্টের উপর আছে সেটা, যে প্রেসিডেন্ট মানবেন কি মানবেন না। এবার যেই হলো তাই পার্লামেন্ট নিজের মতো করে সেটার উপর রুলস রেগুলেশন বা তোমার অল্টার যদি করতে চায় বা নাম চেঞ্জ করতে চায় বা কিছু যদি করতে চায় তো সে সেটা করতে পারে, ঠিক আছে। পার্লামেন্টকে এটা অধিকার কে দিয়েছে? কনস্টিটিউশন দিয়েছে। ওকে, তো ইন্ডিয়ান টেরিটরি কি কোনো একটা ফরেন দেশকে মানে বাইরের দেশকে কি করা যেতে পারে? সিসিড করা যেতে পারে। কিসের থ্রু দিয়ে? অ্যামেন্ড করতে হবে। নর্মালি তুমি আমাদের দেশের কোনো অংশ অন্য দেশকে দিতে পারো না, হ্যাঁ, তার জন্য কি করতে হবে? তোমাকে অ্যামেন্ড করতে হবে, মানে সংশোধন করতে হবে সংবিধানে আর্টিকেল 368 এর আন্ডারে। আচ্ছা, এটা কি করা হয়েছে? হ্যাঁ, করা হয়েছে রিসেন্টলি একটা, যেমন হচ্ছে কি যে 100th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল 2005-এ, যখন কি আমরা বাংলাদেশের সাথে যে ইন্ডিয়ার বর্ডারটা আছে সেটা না মানে বলতে পারো যে একভাবে ঠিকঠাক ছিল না, ঠিক আছে। অনেক ছোট ছোট এনক্লেভ মানে গ্রাম ছিল যেগুলো হচ্ছে মনে করে যে বাংলাদেশের ভিতরে ছিল অথচ ইন্ডিয়ার গ্রাম, আবার অনেক গ্রাম কি ছিল যে ইন্ডিয়ার মধ্যে ছিল অথচ বাংলাদেশের গ্রাম মধ্যে পড়ে। তো এইরকম জিনিসগুলোকে যখন শর্ট আউট করে একটা নির্দিষ্ট মানে একটা বর্ডার গঠন করা হলো, তো কিছু জিনিস কি হলো যে অবভিয়াসলি এই সাইডে দিয়ে দেওয়া হলো, কিছু জিনিস এই সাইডে দেওয়া হলো, তো এইভাবে কি করা হলো যে একটু এক্সচেঞ্জ করা হলো। তো এই যে সিসিড করা হলো বলতে পারো এক সাইড থেকে, যে ইন্ডিয়ার মানে যেগুলো ক্লেম আছে মনে করো যে বাংলাদেশের সাইডে ছিল সেগুলো ছেড়ে দিল, আর বাংলাদেশ কি করলো যে ইন্ডিয়ার সাইডে যে গ্রামগুলো ছিল সেগুলো ছেড়ে দিল। তো অবভিয়াসলি সেটা কি করা হলো যে একটা অ্যামেন্ডমেন্টের থ্রু করা হলো। কত নম্বর অ্যামেন্ডমেন্ট? 100th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, মানে সংবিধানের সংশোধন, ঠিক আছে, 100 নম্বর। তো এইভাবে চেঞ্জ করা, এইভাবে সিসিড করা যেতে পারে। এবার সুপ্রিম কোর্টের কি রায় আছে এটার উপরে একটু দেখে নাও। বলেছে যদি কোনো বাউন্ডারি ডিসপিউট থাকে, ঠিক আছে, এবার বলো ইন্ডিয়ার সাথে বাউন্ডারি ডিসপিউট কার হবে? নেইবার কান্ট্রিদের। বলেছে যদি কোনো বাউন্ডারি ডিসপিউটের ব্যাপার থাকে না, তো সেখানে কিনা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টেরও দরকার নেই, ঠিক আছে। এটা কি একটা এক্সিকিউটিভ অ্যাকশনের দ্বারা করা যেতে পারে, কারণ এই যে সিসিশনের ব্যাপারটা যেটা হবে সেটা কি ইনভলভ করবে না ইন্ডিয়ান টেরিটরি অ্যাজ এ ফরেন, মানে বলছে যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টেরও দরকার নেই। এনিওয়ে, এটা একটা রায় ছিল কত 1969-এ, সেটা এখন ইম্পর্টেন্ট না, কারণ এখন কি করা হয়েছে রিসেন্টলি যে অ্যামেন্ডমেন্ট করা হলো, অ্যামেন্ডমেন্টের থ্রু কি করা হলো যে আমাদের বর্ডারটাকে চিহ্নিত করা হলো, ঠিক আছে। এনিওয়ে, নেক্সট কি আছে বলেছে টেরিটরি অফ ইন্ডিয়া, যে আবার জিনিসটা আছে টেরিটরি অফ ইন্ডিয়া, এটা কি একটা ওয়াইডার এক্সপ্রেশন, ঠিক আছে। দেন ইউনিয়ন অফ ইন্ডিয়া, আচ্ছা কিভাবে বুঝো? যখন আমরা বলি না ইউনিয়ন অফ ইন্ডিয়া বলতে শুধু কিন্তু আমরা স্টেটের কথাই বলি, ঠিক আছে, মানে বুঝাই শুধু ইনক্লুড স্টেট, কিন্তু যখন আমরা টেরিটরি অফ ইন্ডিয়া বলি তখন কি স্টেটও আসে, ইউনিয়ন টেরিটরিও আসে, আর কোনো টেরিটরি যদি কি মনে করো যে কোনো গভর্নমেন্ট যদি মানে ভবিষ্যতে কোনো দেশ থেকে নেয় বা কিনে নেয় বা মনে করো যে যুদ্ধ করে জিতে যায়, তো সেগুলো যতটুকু কিছু আছে যেগুলোকে বলা হয় অ্যাকোয়ার্ড টেরিটরিজ সেগুলো কিন্তু আসে। ওকে, এবার আমরা একটু দেখে নিই যে এই যে স্টেট আর ইউটিএস এর উপর, ঠিক আছে, যে কোনো কমিশন গঠন হয়েছিল কি ধার কমিশন,
যে মনে করো জিনিসটা কেন হয় সেটাও বুঝো, যে অবভিয়াসলি প্রথমে কি হলো যে ইন্ডিয়া অ্যাজ এ হোল কি হলো যে স্বাধীনতা পেল। এবার স্বাধীনতা যখন পেয়ে গেল তো এখন জিনিসটা আসলো যে এবার কতটা স্টেট বানানো হবে, কিভাবে বানানো না বানানো হবে, তার জন্য একটা কমিশন গঠন করা হলো, ধার কমিশন। এটা গঠন করা হয়েছিল 1948 খ্রিস্টাব্দে। এই কমিশনটা কি দিল লাস্ট পর্যন্ত, মানে রিকমেন্ডেশন করলো কি যে অ্যাডমিনিস্ট্রেটিভ কনভিনিয়েন্স মানে শাসনের সুবিধার্থে যেভাবে দরকার হয়, ঠিক আছে, সেভাবে আপনি স্টেটগুলোকে রিকগনাইজ করুন, বানান। ল্যাঙ্গুয়েজের ফ্যাক্টরের উপর বানান না। মানে কি মনে করেন যে এখানে বেঙ্গলে বাংলা চলছে তার জন্য এটা আলাদা একটা স্টেট, মনে করো বিহারে হিন্দি ভাষা চলছে তো তার জন্য ওটা আলাদা একটা স্টেট, এইভাবে না। বললো আপনার যে অ্যাডমিনিস্ট্রেশন করতে যেভাবে সুবিধা হবে, ঠিক আছে, মনে করো যে অ্যাডমিনিস্ট্রেশনে যদি সুবিধা হয় সেই হিসাবে আপনি বানান, ল্যাঙ্গুয়েজ ফ্যাক্টরের উপর কিন্তু আপনি বানাবেন। এটা দিল কি ধার কমিশন। এনিওয়ে এটার যে রিকমেন্ডেশনটা ছিল সেটা মানা হলো না। তারপর আসলো কি জেভিপি কমিশন কমিটি। জেভিপি কমিটি কি, যে জওহরলাল, জে দিয়ে জওহরলাল, ভি দিয়ে হচ্ছে বল্লভভাই প্যাটেল, আর কি পট্টভি সীতারামাইয়া, পি দিয়ে। জেভিপি কমিটির এই যে বলা হলো যে ল্যাঙ্গুয়েজ বেসিসে কি কোনো স্টেটকে রেকগনাইজ করা যাবে না, পরিষ্কার বলে। এরাও বললো যে ল্যাঙ্গুয়েজ বেসিসে আমরা কোনো স্টেটকে রেকগনাইজ করবো না, মানে আমরা তৈরি করবো না। কিন্তু এখানে একটা ফ্যাক্টর হয়েছে কি যে তারপর 1953-তে কিন্তু প্রথম একটা ল্যাঙ্গুয়েজ বেসিসে স্টেট বানানো হয়, সেটা কি অন্ধ্রপ্রদেশ। এটা অনেক সময় জিজ্ঞেস করে নাই যে ল্যাঙ্গুয়েজ বেসিসে যে ফার্স্ট স্টেটটা বানানো হয়, মানে রাজ্যটা বানানো হয়, তার নাম কি, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এনিওয়ে তো অবভিয়াসলি এটাও খাটলো না। তারপর আসলো কি ফেয়াজ আলী কমিশন। ফেয়াজ আলী কমিশন কবে আসলো? এটা আসলো ডিসেম্বর 1953। কারণ এটা হওয়ার পর যখন একটা ল্যাঙ্গুয়েজ বেসিসে একটা তোমার স্টেট ক্রিয়েট হয়ে গেল, তো তারপরে আসলো এই কমিটিটা, যে অবভিয়াসলি তাহলে জেভিপি কমিটিরও কোনো কিছু ডাল মানে ওটা খাটলো না। এনিওয়ে তো এই যে কমিটিটা আসলো, এ কি বললো যে ঠিক আছে ল্যাঙ্গুয়েজ বেসিসে আপনি আলাদা আলাদা স্টেট বানান, কিন্তু কি একটা ল্যাঙ্গুয়েজ একটা স্টেট এটা হবে না, যে এখানে বাংলা চলছে তো তাহলে আলাদা বাংলা হবে। এবার মনে করো যে আমাদের দার্জিলিং সাইডে মানে নেপালি ভাষা চলছে তাহলে ওখানে আলাদা করে স্টেট না, এরকম না, ঠিক আছে। বললো এইভাবে করিয়েন না, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজকে ইম্পর্টেন্স দেন কিন্তু এইভাবে না যে আলাদা আলাদা স্টেট বানিয়ে দেন তার জন্য, সেটা করিয়েন না। আর যে ফোর ফোল্ড যে ক্লাসিফিকেশন ছিল এর আগে, ঠিক আছে, সেই ক্লাসিফিকেশনটাকে বললো অ্যাবলিশ করে দেন, সেটাকে অ্যাবলিশ করে দিতে বললো। আচ্ছা, ফোর ফোল্ড ক্লাসিফিকেশন কি সেটা তোমরা একটু লক্ষ্মীকান্ত দেখে নেবে। একটা ফোর ফোল্ড ক্লাসিফিকেশন, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরি, এইভাবে ক্যাটাগরি করে স্টেট বানানো হয়েছিল। এনিওয়ে ওটাতে যাচ্ছি না। 1956 সালে স্টেট রিকগনাইজেশন অ্যাক্ট আসলো, স্টেট রিকগনাইজেশন অ্যাক্ট, ঠিক আছে। এই স্টেট রিকগনাইজেশন অ্যাক্টের থ্রু কি করা হলো, যে টেরিটরি ভাগ করা হলো, স্টেট বানানো হলো আর ইউনিয়ন টেরিটরিজ বানানো হলো। এখানে লিস্টটা আছে, তোমরা লিস্টটা দেখে নিও, ঠিক আছে, কোন কোন স্টেট বানানো হয়েছিল আর কোন কোন ইউনিয়ন টেরিটরিজ প্রথমে বানানো হয়েছিল 1956 সালে। এবার যখন আমি স্টেট আর ইউনিয়ন টেরিটরি বানালাম তো এখানে একটু ভাগগুলো দেখিনি যে এর মধ্যে পার্থক্যটা কি। যখন আমরা একটু আগে দেখেছিলাম যে স্টেট কি হয়, যে একটা ফেডারেল সিস্টেম হিসাবে, সেন্টারের সাথে ফেডারেল সিস্টেম হিসাবে কাজ করেও, ঠিক আছে, কিভাবে যে সেন্টারে একটা গভর্নমেন্ট, স্টেটে একটা আলাদা গভর্নমেন্ট হতে পারে। কিন্তু ইউনিয়ন টেরিটরিজে কি আছে, যে কোনো ওরকম কিছু নেই, আলাদা আলাদা কি গভর্নমেন্ট আছে, নেই, ইউনিটারি সিস্টেম চলে ওখানে, মানে সেন্ট্রাল গভর্নমেন্টই ওখানে কন্ট্রোল করে। ওকে, পাওয়ার ডিস্ট্রিবিউশন হয় স্টেটের ক্ষেত্রে কিভাবে পাওয়ার ডিস্ট্রিবিউশন, অবশ্যই যখন সেন্টারে আলাদা গভর্নমেন্ট, স্টেটে আলাদা গভর্নমেন্ট, নিজস্ব অটোনমি আছে, তখন অবভিয়াসলি পাওয়ার ডিস্ট্রিবিউশন তো হবে, যে ঠিক আছে সেন্টার এই বিষয়ের উপর রুলস রেগুলেশন বানাতে পারে, স্টেট এই বিষয়ের উপর রুলস রেগুলেশন বানাতে পারে। সেটা কি ইউনিয়ন টেরিটরিজের ক্ষেত্রে হবে না, হবে না, ঠিক আছে। সেখানে কি যে স্টেট গভর্নমেন্ট, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট ডাইরেক্ট কন্ট্রোল করবেন। ওকে, স্টেটের নিজস্ব অটোনমি আছে, অবভিয়াসলি আছে, কিন্তু ইউনিয়ন টেরিটরিজের কোনো অটোনমি নেই, ঠিক আছে। এখানে কি যে ইউনিফর্ম অফ ইন দেয়ার অ্যাডমিনিস্ট্রেশন সেটআপ, মানে কি যে অবভিয়াসলি প্রত্যেকটা রাজ্যে কি হয়, আলাদা আলাদা গভর্নমেন্ট আছে, মানে কি যে ফেডারেল সিস্টেম হিসাবে কাজ করছে সবাই, ঠিক আছে, নিজস্ব অবভিয়াসলি একটা সরকার গঠন হবে আলাদা আলাদা, ঠিক আছে, আর তাদের নিজস্ব রুলস রেগুলেশন আছে, সেই হিসাবে চলবে তারা। কিন্তু সেই জিনিসটা কি ইউনিফর্মিটি কি আমরা ইসের ক্ষেত্রে দেখি, ইউনিয়ন টেরিটরিজের ক্ষেত্রে না, দেখি না। কেন দেখি না, এখানে একটু হালকা বুঝো, যে কোনো ইউনিয়ন টেরিটরিজে কি আছে, যে ডাইরেক্ট কন্ট্রোল করে সেন্ট্রাল গভর্নমেন্ট, কোনো ইউনিয়ন টেরিটরিজে আবার কি আছে, যে লেজিসলেশনও আছে, ঠিক আছে, লেজিসলেশনও আছে, মানে কি যে সেখানে তাদের কি বিধানসভাও আছে। তো এইরকম জিনিস হচ্ছে যে ডিপেন্ড করে যে কোন স্টেটে কিরকম চলছে। আবার কোনো সে একটু পরে বুঝতে পারবে। এনিওয়ে, তো গভর্নর কি হন বিশেষ ক্ষেত্রে, স্টেটের ক্ষেত্রে গভর্নর কি হেড অফ দ্য কনস্টিটিউশনাল হেড অফ দ্য স্টেট বলা হয়, কিন্তু সেই জিনিসটা ইউনিয়ন টেরিটরিজের ক্ষেত্রে কে এক্সিকিউটিভ হেড হন,
কনস্টিটিউশনাল হেড না, এক্সিকিউটিভ হেড হন। কে হন? সেটা অ্যাডমিনিস্ট্রেটর হতে পারেন বা লেফটেন্যান্ট গভর্নর হতে পারেন, চিফ কমিশনার হতে পারেন, ডিপেন্ড করে যে ইউটিটা মানে কেন্দ্রশাসিত অঞ্চলটা কি টাইপের। আর এই যে যিনি এক্সিকিউটিভ হেড হন না, তিনি অ্যাজ এ প্রেসিডেন্টের এজেন্ট হিসাবে কাজ করেন, মানে সবকিছু কিন্তু প্রেসিডেন্টের থ্রুই হয় ওখানে। স্টেটের ক্ষেত্রে কি হয় যে পার্লামেন্ট, এই যে দেখো যখন স্টেট আর কি ইউনিয়ন মানে ইউনিয়নের মধ্যে একটা ভাগ করে দেওয়া হলো, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে, ঠিক আছে, তখন কি যে স্টেট লিস্ট বানানো হলো আর কি ইউনিয়ন লিস্ট বানানো হলো। এবারে এই স্টেট লিস্টের উপর বলা হলো যে পার্লামেন্ট এই স্টেট লিস্টের উপরে কোনো রকম নিয়ম কানুন বানাবে না, যদি কোনো এক্সট্রা অর্ডিনারি সার্কামস্টেন্সেস না হয়ে যায়। তবে কি যে স্টেটের যে সাবজেক্টগুলো আছে সেগুলোর উপর স্টেট গভর্নমেন্টকে দেওয়া হলো যে তুমি নিজের মতো করে রুলস রেগুলেশন বানাও। সেই জিনিসটা কি তোমার ইসের ক্ষেত্রে আছে, ইউনিয়ন টেরিটরিজের ক্ষেত্রে আছে না, সেই জিনিসটা ইউনিয়ন টেরিটরিজের ক্ষেত্রে নাই। এর যেগুলো সাবজেক্ট হয় সবগুলোর উপরে কি হয় যে পার্লামেন্টই রুলস রেগুলেশন বানায়। ওকে, এবার একটু চলে আসি, যখন এই যে আমাদের স্টেট রেকগনাইজেশন অ্যাক্টটা আসলো, ঠিক আছে, 1956-তে, তারপরে যেগুলো তৈরি হলো, যেমন 1960-এ কি তৈরি হলো যে মহারাষ্ট্র আর গুজরাটকে আলাদা আলাদা করে দেওয়া হলো, আগে একটাই ছিল। 1961-তে কি করা হলো, দাদরা নগর হাভেলি, ঠিক আছে, গোয়া, দমন দিউ, ঠিক আছে, পন্ডিচেরিকে আমার ফ্রেন্ডসদের কাছ থেকে হ্যান্ড ওভার করে নিলাম আমরা পন্ডিচেরি। তো এগুলো সব হয়। তো ঠিক আছে, এগুলো একটু জেনে রাখতে হয় যে 1962-তে বিশেষ করে এই যে এটা জিজ্ঞেস করে, এই পন্ডিচেরির ব্যাপারটা জিজ্ঞেস করে, ঠিক আছে, এটা অনেকবারই জিজ্ঞেস করেছে অলরেডি আগে, তো এটা একটু মনে রাখবে। তারপর কি ন্যাশনাল ক্যাপিটাল হচ্ছে টেরিটরি অফ দিল্লি, এটাও ডিক্লেয়ার করা হয়। আচ্ছা, 63-তে কি নাগাল্যান্ড, 66-তে কি হলো চণ্ডীগড়, পাঞ্জাব, হরিয়ানা, 71-এ কি হলো হিমাচল প্রদেশ, 74-এ কি হলো সিকিম ফুল ফ্লেজ একটা স্টেট বানানো হলো সিকিমকে, ঠিক আছে, এটা জিজ্ঞেস করে সিকিমকে ফুল ফ্লেজ স্টেট কোন সালে বানানো হয় আর কত নম্বর অ্যামেন্ডমেন্টের থ্রু বানানো হয়, 36 অ্যামেন্ডমেন্ট আর কি 1974। 87-তে কি হয় মিজোরাম, অরুণাচল প্রদেশ, গোয়া। 2000-এ কি হয় চণ্ডীগড়, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড। 2014-তে তেলেঙ্গানা। আর যেটা খুব রিসেন্ট সেটা হচ্ছে 2019-এ, সেটা কি যে জম্মু কাশ্মীর আর লাদাখকে ইউনিয়ন টেরিটরি বানানো হয়। আগে একটাই ছিল অ্যাজ এ স্টেট হিসেবে, কিন্তু তারপর করা হয়। এবার একটু আমরা ওই জম্মু কাশ্মীর রিকগনাইজেশন অ্যাক্টটা দেখিনি 2019-এর। কি হয় যে 2019-এর আগে পর্যন্ত জম্মু কাশ্মীরকে অ্যাজ এ স্টেট মানে একটা রাজ্য হিসাবে মর্যাদা তার ছিল, তার নিজস্ব কনস্টিটিউশন ছিল, তো তার জন্য একটা স্পেশাল স্টেটাসও সে এনজয় করতো। আর এটা কিসের জন্য করতো, যে আমাদের কনস্টিটিউশনে যে আর্টিকেল 370 আর্টিকেলটা ছিল তার জন্যই এইসব স্পেশাল স্টেটাস কনস্টিটিউশন তারা এনজয় করতো। 2019 সালে কি হয় যে এই স্পেশাল স্টেটাসটাকে অ্যাবলিশ করে দেওয়া হয়, ঠিক আছে, প্রেসিডেন্ট অর্ডারের থ্রু কি করা হয় যে এটাকে অ্যাবলিশ করে দেওয়া হয়, ঠিক আছে। আর এটার নাম হয় যে কনস্টিটিউশন অর্ডার 2019 নাম দেওয়া। এরপর কি জম্মু কাশ্মীর রিকগনাইজেশন অ্যাক্ট আছে 2019-এ। এরা কি করে যে জম্মু অ্যান্ড কাশ্মীরকে, দেখো জম্মু কাশ্মীর আর এই যে লাদাখটা একটাই ছিল, তো জম্মু অ্যান্ড কাশ্মীরকে কি করলো একটা তোমার ইউনিয়ন টেরিটরি বানালো আর লাদাখকে আলাদা টেরিটরি বানালো, ঠিক আছে। যেমন দেখো এখানে যেমন কি করে এই যে জম্মু কাশ্মীরকে এই যে উইথ লেজিসলেশন, দেখলে উইথ লেজিসলেশন মানে এখানে কি বিধানসভা হবে, তো একে একটা আলাদা ইউনিয়ন টেরিটরি বানিয়ে দেওয়া হলো। আর লাদাখকে লেহ লাদাখকে কি করা হলো আলাদা একটা ইউনিয়ন টেরিটরি বানানো হলো। ওকে, অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ইউটিস। এখানে একটু ইউটির ব্যাপারগুলোতে দেখিনি যে কত কত নাম্বার আর্টিকেলের মধ্যে আছে, কোন পার্টের মধ্যে আছে। তো আমরা কি দেখবো যে 239 থেকে 41 আর্টিকেল নাম্বার মধ্যে আছে, পার্ট হচ্ছে আমাদের 8। এগুলো তেমন জিজ্ঞেস করে না, তাও একটু জেনে রাখার জন্য জেনে রাখো। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটেড বাই কার দ্বারা চালানো হয়, বিশেষ করে ইউনিয়ন টেরিটরিজ গুলো যে প্রেসিডেন্টের থ্রু চালানো হয়। আচ্ছা, কে চালায়, প্রেসিডেন্ট কাকে অ্যাপয়েন্টমেন্ট করেন, অ্যাডমিনিস্ট্রেটরকে অ্যাপয়েন্ট করেন। এবারে এই অ্যাডমিনিস্ট্রেটররা কে কে হতে পারেন, যেমন ওই যে লেফটেন্যান্ট গভর্নর হতে পারেন, গভর্নর হতে পারেন। তো দেখো লেফটেন্যান্ট গভর্নর বলা হয় কি দিল্লি, পন্ডিচেরি, ঠিক আছে, দিল্লি, পন্ডিচেরি, আন্দামান নিকোবর, জম্মু কাশ্মীর আর লাদাখে যারা আছেন, যাদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছে তাদেরকে বলা হয় লেফটেন্যান্ট গভর্নর। আর অ্যাডমিনিস্ট্রেটর বলা হয় কাকে, যারা পন্ডিচেরি, দাদরা নগর হাভেলি, দমন দিউ, লক্ষদ্বীপ, এগুলো সব কিন্তু ইউটি। তো এখানে যারা থাকেন তাদের বলা হয় অ্যাডমিনিস্ট্রেটর। তো একটু মনে রাখবে যে লেফটেন্যান্ট গভর্নর বলা হয় পন্ডিচেরি, দিল্লি, পন্ডিচেরি, আন্দামান নিকোবর, জম্মু কাশ্মীর আর লাদাখের। তো এগুলো অনেক সময় এইভাবে ছোট ছোট দিয়ে দিবে, হয়তো তুমি এখানে মিস্টেক করে দেবে। হয়তো দেখালো সবটিতে গভর্নর করে চলে আসলে, হয়তো সবটিতে দেখালো লেফটেন্যান্ট গভর্নর করে চলে আসলে, কিন্তু চণ্ডীগড়, দাদরা নগর হাভেলি, ঠিক আছে, দমন দিউ, লক্ষদ্বীপ, এগুলোতে তাকে তো বলা হয় অ্যাডমিনিস্ট্রেটর বলা হয়। এই নামটাও ইম্পর্টেন্ট যে কি বলে কোথায়, ঠিক আছে। ওকে, তারপর কি যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে,
আচ্ছা, এই জিনিসটাও জেনে রাখো যে কিছু কিছু কি বলা হলো, যে কিছু কিছু এগুলো তো দেখে নিলে যে কোথায় কোথায় কে কে আছে, কিন্তু এই যে তোমার ইউটিস গুলো আছে তার মধ্যে 8টা ইউটি, এই 8টা ইউটির মধ্যে কিছু কিছু ইউটিতে কি আছে, লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে, মানে কি বিধানসভা আছে, আর তাদের মিনিস্টার আছে, বিধানসভা থাকবে তো মিনিস্টার থাকবে, সেখানে আবার চিফ মিনিস্টার থাকবে, যেমন কি পন্ডিচেরিতে আছে সেম জিনিস, দিল্লিতে আছে, জম্মু কাশ্মীরে আছে, দিল্লি এখন যিনি সিএম আছেন তিনি জেলে আছেন বসে। তো এনিওয়ে, তো এবারে যে দিল্লিটাতে কি দেখিনি একটু, দিল্লিটাতে কি দেখো আছে যে যতটি সাবজেক্ট স্টেট সাবজেক্ট লিস্টে যে সাবজেক্ট ম্যাটারগুলো আছে সেখানে কি দিল্লি নিজেভাবে ল বানাতে পারবে, ঠিক আছে, কিন্তু এই যে পাবলিক অর্ডার, পুলিশ আর ল্যান্ড, এই তিনটে কিন্তু দিল্লির হাতে নেই, ঠিক আছে। জম্মু কাশ্মীরের ক্ষেত্রেও সেম ভাবে যে লজ, মানে যদি স্টেট সাবজেক্টে কোনো লজ হয় সেখানে কি মানে এই যে তোমার লেজিসলেটিভ অ্যাসেম্বলি সে নিজের লজ বানাতে পারে, কিন্তু পাবলিক অর্ডার আর পুলিশের উপর নেই, এদের অধিকার নেই, এখানে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট। তো এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, আর কিছু তেমন দরকার নেই, জাস্ট মেইন যেটা জিনিস যে দিল্লি, পন্ডিচেরি আর কি তোমার হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর, এখানে কি লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে, ঠিক আছে, এটা হচ্ছে মেইন জিনিস। ওকে, তারপর বলা হয়েছে যে পার্লামেন্টের কাছে কি কি পাওয়ার আছে, ঠিক আছে, এই যে ইউনিয়ন টেরিটরিজগুলো আছে তার উপর যে লসগুলো বানায় পার্লামেন্টের কাছে কি কি পাওয়ার আছে। তো পার্লামেন্ট যে কোনো সাবজেক্ট, ঠিক আছে, বিশেষ করে এই যে কি বলা হচ্ছে আবার বলি, ইউনিয়ন টেরিটরিজের কথা বলা হচ্ছে, কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলা হচ্ছে, বলছে পার্লামেন্ট যে কোনো সাবজেক্টের উপর, ঠিক আছে, যে কোনো সাবজেক্টের উপর কি করতে পারে, লস বানাতে পারে, হাইকোর্টও এস্টাবলিশ করতে পারে। যেমন দেখো যে দিল্লিতে হাইকোর্ট আছে, আচ্ছা, তো ওইরকম ভাবে যেমন হচ্ছে তোমার জম্মু কাশ্মীরে হাইকোর্ট আছে, তো যদি পার্লামেন্ট চায় তো যে কোনো বিষয়ের উপর সে রুলস রেগুলেশন বানাতে পারে, আর কি যে কোনো ইউনিয়ন টেরিটরিজের মধ্যে সে কি করতে পারে, যে হাইকোর্টও এস্টাবলিশ করতে পারে। আচ্ছা, দিল্লিকে স্পেশাল প্রভিশন দেওয়া হয়েছে পার্লামেন্টের থ্রু, ঠিক আছে। তারপর কি যে এই যে দিল্লিকে যে ন্যাশনাল ক্যাপিটাল অফ টেরিটরি, এটা কি করা হয়, রিডিজিগনেশনটা দেওয়া হয় পার্লামেন্টের থ্রু, এটা বলে দেওয়া হচ্ছে কত নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের থ্রু দেওয়া হয়, সেটা হচ্ছে 69 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের থ্রু। এটা অনেক সময় জিজ্ঞেস করে যে এই যে দিল্লিকে যে এই স্টেটাসটা দেওয়া হয় ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি, সেটা কত নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের থ্রু দেওয়া হয়, সেটা 69, কত সালে, 1991 সালে। একটু জাস্ট এটা জেনে রাখিও, এটা অনেক সময় না দরকার হয়ে যাবে। আচ্ছা, এরপর কি যে মনে করো এই যে প্রেসিডেন্ট যিনি আছেন, কারণ ইউটি কার আন্ডারে থাকে, প্রেসিডেন্টের আন্ডারে থাকে, যেখানে মনে করো যে এই লেজিসলেটিভ অ্যাসেম্বলি নেই, মানে বিধানসভা নেই, যেসব ইউটিতে বিশেষ করে কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নেই, সেখানে সেগুলো কিছু ডাইরেক্ট প্রেসিডেন্টের আন্ডারে থাকে। তো সেখানে পিসের জন্য, শান্তি বলতে পারো, প্রোগ্রেসের জন্য আর গুড গভর্নেন্সের জন্য প্রেসিডেন্ট যদি চান তাহলে কি যে এগুলোর উপরে নিজে থেকে রেগুলেশন বানাতে পারেন, আর সেটা কি অ্যাজ এফেক্টিভ অ্যাজ কি পার্লামেন্ট যদি কোনো একটা লস রেগুলেশন বানাতো তার মতোই প্রেসিডেন্টেরও রেগুলেশনটা এফেক্ট হবে, ঠিক আছে। আর কি করে দেওয়া হয়েছে, মনে করো যেগুলোতে যে ইউটিতে কি আছে, লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে, বিধানসভা আছে, সেখানে কি ফিক্স করে দেওয়া হয়েছে যে 70টা মেম্বার হবে বিধানসভাতে, তার বেশি করা যাবে না। আর কি যে এদের মধ্যে এরা কি ডাইরেক্ট মানুষের দ্বারাই ইলেক্টেড হবেন। আর চিফ মিনিস্টারের যে কাউন্সিলটা হবে তৈরি, মন্ত্রিসভা চিফ মিনিস্টারের, সেটা থেকে 10%, মানে 70 জন যদি আপনার টোটাল মেম্বারশিপ আছেন, তাহলে অবভিয়াসলি 7 জন কি হবেন, যে এই যে কাউন্সিল অফ মিনিস্টার মেম্বার হবেন, ঠিক আছে, স্ট্রেংথ। এবার এদের যে ইলেকশনটা সেটা কি করাবেন, সেটা করাবেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আর্টিকেল নাম্বার 324। এটা আর্টিকেলটা তেমন দরকার নেই, খালি এটা জেনে রাখা উচিত যে কে করায়। আচ্ছা, এখানে জিনিসগুলো আছে যে যেমন এখানে কি যে লেফটেন্যান্ট গভর্নর কি তার কাছে পাওয়ার আছে, তিনি যদি কোনো অর্ডিন্যান্স জারি করতে চান, ঠিক আছে, উইদিন 6 উইক ফ্রম দ্য রিঅ্যাসেম্বলি তিনি করতে পারেন। এগুলো কি ইউটির ক্ষেত্রে, ঠিক আছে, এটা ইউটির ক্ষেত্রে, এগুলো সব ইউটির ক্ষেত্রে। আচ্ছা, তেমন কিছু নেই এটা। চলো, মেইন যেটা পুরো প্রভিশনের মধ্যে মেইন সেটা কি যে আর্টিকেল নাম্বার, কত নম্বর আর্টিকেল থেকে আর্টিকেলের মধ্যে এই ইউনিয়ন অ্যান্ড টেরিটরিজটা আছে, সেটা হচ্ছে কি আর্টিকেল 1 থেকে আর্টিকেল 4 পর্যন্ত। আর্টিকেল 1 কি বলে, যে নেম আর কি নেম অ্যান্ড দ্য টেরিটরি অফ ইউনিয়ন, যেমন ইন্ডিয়া দ্যাট ইজ ভারত অ্যাজ এ ইউনিয়ন অফ স্টেট, তো নেমের কথা বলছে আর টেরিটরির কথা বলছে। তারপর কি আর্টিকেল নাম্বার 2 বলছে কি যে অ্যাডমিশন অ্যান্ড এস্টাবলিশ অফ দ্য নিউ স্টেট, মানে মনে করো যে সাপোজ কোনো একটা দেশ, কোনো একটা কান্ট্রি মনে করো আমাদের ইন্ডিয়াতে বিলয় হতে চায়, অ্যাজ এ যোগ করতে চায়, যেমন সাপোজ সিকিম একটা আলাদা কান্ট্রি ছিল, সেটা ইন্ডিয়াতে যখন যোগ করে এসে তখন কি এই অ্যাডমিশন, ঠিক আছে, যোগ করা মানে অ্যাডমিশন হওয়া, আর তাকে কি নতুন স্টেট বানানো, এটা কি হয় আর্টিকেল নাম্বার 2 তে আছে। আর্টিকেল নাম্বার 3
আর্টিকেল নাম্বার 3 কি বলে, যে কোনো একটা নতুন স্টেট গঠন, তাকে তার এরিয়া চেঞ্জ, তার বাউন্ডারি চেঞ্জ, তারপর কি তার নেম চেঞ্জ, ঠিক আছে, করার যে প্রভিশনগুলো আছে সেটা আছে আর্টিকেল নাম্বার 3 তে। এবার এই যে চেঞ্জের ব্যাপারটা সেটা একটু বুঝে নাও। কি হয় যখন চেঞ্জের দরকার হয়, কোনো একটা নতুন, মনে করো যে এতটি স্টেট আছে তার মধ্যে ভেঙে একটা নতুন স্টেট বানানো হচ্ছে, বা মনে করো যে তার এই কোনো একটা স্টেটের একটু এরিয়া চেঞ্জ করা হচ্ছে, বাড়ানো হচ্ছে, কমানো হচ্ছে, এইভাবে এরিয়া চেঞ্জ করা হচ্ছে, বাউন্ডারি চেঞ্জ করা হচ্ছে, নাম চেঞ্জ করা হচ্ছে। তো এটার ক্ষেত্রে কি হয় যে বিল ইন্ট্রোডিউস করা হয় পার্লামেন্টে, ঠিক আছে। কিন্তু এই বিল ইন্ট্রোডিউস করার জন্য কি করতে হবে, যে আগে প্রেসিডেন্টের প্রায় রিকমেন্ডেশন নিতে হবে। মানে বিলটা পার্লামেন্টে ইন্ট্রোডিউস করার আগে প্রেসিডেন্টের কাছে কি করতে হবে, রিকমেন্ডেশন নিতে হবে, যে প্রেসিডেন্ট ইয়েস নো করবেন তবেই। কিন্তু যখন বিলটা প্রেসিডেন্টের কাছে যায় তখন প্রেসিডেন্ট কি করেন, যে সেটা না স্টেট লেজিসলেটিভ, মানে যে স্টেটের কথা হচ্ছে, সাপোজ মনে করো বেঙ্গলের কথা হচ্ছে যদি, ওয়েস্ট বেঙ্গলের, তাহলে কি করবেন, যে তিনি ওয়েস্ট বেঙ্গলের লেজিসলেচারে, মানে ওয়েস্ট বেঙ্গলের বিধানসভাতে তিনি সেই প্রস্তাবটা পাঠিয়ে দেবেন, ঠিক আছে। এবার কি তাদেরকে বলা হবে যে তোমরা এটার উপরে রায় দাও। এবার মনে করো যে স্টেট ইয়েস নো যেটাই করবে, এবার প্রেসিডেন্টের উপর আছে যে প্রেসিডেন্ট সেটা কি হ্যাঁ না করবেন, ঠিক আছে। যদি চান তো মানতে পারেন স্টেটের রিকোয়েস্ট, আর যদি মনে করেন যে স্টেট রিকোয়েস্ট মানতে চান না, তাহলে তিনি নো করে দিতে পারেন, আর মানে বিলটাকে ইয়েস করে সামনে পাঠিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো ডিপেন্ড করে প্রেসিডেন্টের উপর। তারপর কি, অবভিয়াসলি তার মানে কি, যে প্রেসিডেন্ট এই যে বিধানসভার কিন্তু যেটা ভিউ আছে সেটাতে বাউন্ড না। মানে বিধানসভা যদি বলেন যে না এটার উপরে বানান না, প্রেসিডেন্টের যদি ইচ্ছা হয় তো বানাতেও পারেন, তিনি রাজি হয়ে যেতে পারেন, তিনি রিকমেন্ডেশন দিতেও পারেন, ঠিক আছে। তো বাউন্ড না প্রেসিডেন্ট। আচ্ছা, তারপর কি ইউটির ক্ষেত্রে এই জিনিসটা হয় কি, ইউটির ক্ষেত্রে মনে করো চেঞ্জের ব্যাপারটা যখন আসে, ইউটির ক্ষেত্রে তো জিজ্ঞেস পর্যন্ত করা হয় না। ইউটির ক্ষেত্রে জিজ্ঞেস পর্যন্ত করা হয় কেন, কারণ ওখানে সেন্ট্রাল গভর্নমেন্ট ডাইরেক্ট গভর্ন করেন। তো সেন্ট্রাল গভর্নমেন্টের যেরকম ইচ্ছা সেইরকম তাকে চেঞ্জ করতে পারে। পার্লামেন্টের কাছে ওটা পাওয়ার আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট মানে পার্লামেন্টারি কথা হচ্ছে, যে পার্লামেন্টের কাছে ওটা অধিকার আছে, নিজের মতো করে চেঞ্জ করতে পারে, ঠিক আছে। এবার আর্টিকেল নাম্বার 4 কি বলছে, তাহলে আর্টিকেল নাম্বার 4 বলছে যে এই যে আর্টিকেল নাম্বার 2 আর 3, 2তে কি বললো, 2তে বললো যে অ্যাডমিশন করা, এস্টাবলিশমেন্ট করা, ঠিক আছে, এগুলো। আর 3তে কি বললো, যে মানে নতুন করে নতুন রাজ্য গঠন করছি, অল্টার করছি, চেঞ্জ করছি, এগুলোর ব্যাপারগুলো যেগুলো আছে সেগুলো কি অ্যামেন্ডমেন্ট, প্রোভাইড ফর দ্য অ্যামেন্ডমেন্ট অফ ফার্স্ট শিডিউল আর 4th শিডিউলের মধ্যে পড়ে, ঠিক আছে। বলছে এই যে আর্টিকেল নাম্বার 2টা এটা ফার্স্ট শিডিউলের মধ্যে পড়ে, আর আর্টিকেল নাম্বার 3টা কি পড়ে, 4th শিডিউলের মধ্যে পড়ে। তারপর কি বললো, যে আর্টিকেল 4 ডিক্লেয়ার করে দিল যে এই যে 2 আর 3তে, আর্টিকেল নাম্বার 2 আর 3তে যদি কোনো রকম কোনো অ্যামেন্ডমেন্ট মানে চেঞ্জেস যদি করতে হয়, তাহলে চেঞ্জেস যদি করা হয় তাহলে কি সেটা অ্যামেন্ডমেন্ট ধরা যাবে না। সো দিস ইজ অল ফর দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরিজ। আরও অনেক কিছু আছে, আই থিঙ্ক সেগুলো তেমন আমার মনে হয় যে তেমন দরকার নেই, এগুলোই ইম্পর্টেন্ট। আর হ্যাঁ, এখানে একটা তোমাদের আমি জিজ্ঞেস করতে চাই, যে মনে করে যেমন এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল, তোমরা যদি চাও তাহলে আমি এই চ্যাপ্টারের হিসাবে যে প্রিভিয়াস এর কোয়েশ্চেনগুলো আছে সেটাও কিন্তু আমি ডিসকাস করে দিতে পারি। তো সেটা তোমরা আমাকে জানাবে কমেন্ট সেকশনে, যে তোমরা এটা কি চাও যে একটা চ্যাপ্টারের সাথে সাথে তার যে প্রিভিয়াস ইয়ারগুলো এসেছিল সেগুলো যদি আমি ডিসকাস করে দিই। সো দিস ইজ অল ফর টুডে, থ্যাংক ইউ।